আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের সাগর সঙ্গম 2। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ ডিসেম্বর 1967 সাল। মাসুদ রানা 1966 সালে লেখক কাজী আনোয়ার হোসেনের নির্মিত একটি কাল্পনিক চরিত্র, যিনি তাকে 450-এরও বেশি উপন্যাসে চিত্রিত করেছেন। কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা চরিত্রটিকে মূলত ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড চরিত্রটির বাঙালি সংস্করণ হিসেবে সৃষ্টি করেছেন। বর্তমানে সিরিজটি বাংলা বইয়ের জগতে স্বকীয় একটা স্থান ধরে রেখে মাথা উঁচু করে পথ চলছে। শুরু করছি মাসুদ রানা সিরিজের সাগর সঙ্গম 2 পার্ট 3। কেঁপে উঠল সমস্ত বাড়িটা। টিনের ছাদ, কার্ডবোর্ডের সিলিং, বাতাসের এক হ্যাঁচকা টানে মড়মড় করে উঠল ছাদটা। মটমট করে শাল গাছের ঢাল ভেঙে পড়ছে পাট পাখির মতো। ক্রুদ্ধ গর্জন শোনা যাচ্ছে সাইক্লোনের। দ্বিতীয় ধাক্কাতেই অফিস ঘরের টিনের ছাদ উড়ে চলে গেল। রইল শুধু কার্ডবোর্ডের সিলিংটা। হঠাৎ দিশে হারার মতো ছুটে গিয়ে লাল নিয়নের বড় বড় করে লেখা রুম অ্যাভেলেবল আর নো রুম অ্যাভেলেবলের কন্ট্রোল সুইচটা নিচের দিকে টেনে দিল অনিতা। নো কথাটা অদৃশ্য হয়ে গেল বিরাট সাইনবোর্ডের উপর থেকে। অনিতা ভেবেছিল ঘর পাওয়া যাবে দেখলে কোনো পথিক হয়তো এসে উঠতে পারে। পর মুহূর্তেই নিজের বোকামি বুঝতে পারল সে। সামুদ্রিক ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের মধ্যে পথিক আসবে কোত্থেকে। কাছেই বাজ পড়ল, ঝনঝন করে ভেঙে পড়ল কয়েকটা জানালার কাজ। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। মুষলধারে পানি নামতে আরম্ভ করলো ঘরের মেঝেতে চারপাশের দেওয়াল বেয়ে। একটা কাঠের চেয়ারে পা তুলে উঠে বসলো অনিতা। মৃত্যুর প্রতীক্ষা করছে সে, দুই হাতে কান চেপে ধরে। কতক্ষণ এইভাবে বসেছিল খেয়াল নেই অনিতার। আধ ঘন্টা পার হয়ে গেছে, তবু আসেনি জলোচ্ছ্বাস। রেডিও বেজেই চলেছে, একটি কথাও ঢুকছে না ওর কানে। হঠাৎ একটা কথায় কান খাড়া হয়ে গেল ওর। এইমাত্র আবহাওয়া অফিস থেকে খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড়টা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে কক্সবাজারের কয়েক মাইল দূরে থাকতেই পূবে সরে গেছে। তড়াক করে নামলো অনিতা চেয়ার থেকে। এতক্ষণ বসে থাকতে থাকতে জিজি ধরে গেছে প্রায়। কানে চিমটি কাটলো সে, কিন্তু ফল হলো না কিছুই। ভাবলো এখানে বসে থেকে লাভ নেই, যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেলে ঘরে ফেরাই মুশকিল হয়ে যাবে। তার চাইতে বিছানায় শুয়ে গায়ের উপর একটা চাদর টেনে নিয়ে গল্পের বই পড়লে সময়টা কাটবে ভালো। গোটা কয়েক স্যান্ডউইচ নিয়ে গেলেই হবে, ওই খেয়েই রাতটুকু কাটিয়ে দেওয়া যাবে। ক্যাফেটেরিয়ার দিকে এগোচ্ছে অনিতা। ঠিক এমনই সময় দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। আঁতকে উঠল অনিতা। কে এলো এই দুর্যোগের রাতে? ওহো, রুম অ্যাভেলেবল তো জ্বালা আছে বাইরে। তাই দেখে হয়তো কোনো পথিক উপস্থিত হয়েছে এসে। হয়তো রাস্তায় গাড়িতে ছিল বলে সাইক্লোনের খবর পায়নি। বাতাসের দুই একটা ঝাপটা খেয়ে ভেবেছে বেশ চমৎকার হাওয়া ছেড়েছে আজ। যাই হোক, বিনয়ের সঙ্গে মাপটাপ চেয়ে নিতে হবে। দরজা খুলে একটু ফাঁক করলো অনিতা। একজন নয়, দুজন, রেইনকোট গায়ে। টুপিগুলো সামনের দিকে টেনে দেওয়ায় অর্ধেক মুখ দেখা যাচ্ছে না। যথেষ্ট ভদ্রতার সঙ্গে অপেক্ষাকৃত বেটে লোকটা বলল, মিস অনিতা গিলবার্ট? জি। একটু অবাক হলো অনিতা অপরিচিত আগন্তুকের মুখে নিজের নাম শুনে। কিন্তু আমি দুঃখিত, হোটেল ড্রিম 1 সপ্তাহ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তা জানি, গোলাম হায়দার সাহেবের অনুমতি নিয়ে এসেছি আমরা ইন্স্যুরেন্সের লোক, কাগজপত্র সব আছে আমাদের সাথে। কিন্তু এই বৃষ্টির মধ্যে বের করলেই ভিজে যাবে। ভিতরে আসতে পারি? জিনিসপত্র কি আছে না আছে টুকে নিতে এসেছি আমরা। একটু ভয় পেল অনিতা। লোক দুটোর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কথায় তো মনে হচ্ছে রীতিমতো অনুমতি পেয়েছে ওরা কর্তৃপক্ষের। আমতা আমতা করে বলল, এই দুর্যোগের রাতে আপনারা হঠাৎ কোত্থেকে এলেন?
তার চেয়ে কাল সকাল আসুন না। তাছাড়া আপনাদের আসবার কথা তো আমার জানা নেই, কেউ বলেনি আমাকে যে আপনারা আসছেন। কেউ বলেনি না? হো হো করে হাসলো লোকটা। এইবার বেটাকে ভাগে পেয়েছি। হাসান ড্রাইভারের কাছে রীতিমতো চিঠি দিয়ে দিয়েছেন জনাব গোলাম হায়দার আমার সামনে। কালই রিপোর্ট করব আমি, চাকরি যাবে ওর। যাক, ভেতরে ঢুকেই আমাদের পরিচয়পত্র দেখাচ্ছি। শুধু শুধুই বাইরে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিচ্ছেন, দরজাটা খুলুন। কিন্তু কাউকে ঢুকতে দিতে বারণ করে দিয়েছিলেন মিস্টার গোলাম হায়দার। উনি যখন পাঠিয়েছেন তখন শিকল নামিয়ে দরজা খুলে দিল অনিতা। দিয়েই বুঝলো কত বড় ভুল করেছে সে। ঠেলা দিয়ে দরজা খুলে অনিতার গায়ের সঙ্গে গা ঘেঁষে ঢুকে এলো লোক দুজন। খুলে ফেললো মাথার টুপি, নাক উঁচু করে বাতাসে 2-3 বার শ্বাস নিল লম্বা লোকটা। তারপর কঠিন দৃষ্টিতে চাইলো অনিতার দিকে। সিগারেট খাও তুমি? হ্যাঁ, একটু আধটু। কেন? ভয়ে ভয়ে বলল অনিতা। ভাবছিলাম সঙ্গে লোক আছে বুঝি। ধড়াম করে দরজা লাগিয়ে শিকল তুলে দিল লোকটা, বল্টুও লাগিয়ে দিল। তারপর রেইনকোট খুলে রাখলো দুজন একটা চেয়ারের উপর। এবার এক নজর দুজনকে দেখেই বিপদ টের পেল অনিতা। পরিষ্কার পেশাদারি গুন্ডার চেহারা। অল্প দিন হলো বেরিয়েছে জেল থেকে, চেহারা স্পষ্ট ছাপ পড়েছে কুচরিত্রের। হেনহীন কর্ম নেই যা এদের দ্বারা সম্ভব নয়। বিশেষ করে বেটে মোটা লোকটা, চাওড়া নাক, ছোট ছোট চোখ আর 1.5 ইঞ্চি পুরো বিচ্ছিরি ঠোঁট দেখে প্রথম দর্শনে ঘৃণা না জন্মে পারে না। অপেক্ষাকৃত লম্বা লোকটার মাথাটা ছোবরা ছড়ানো একটা নারকেলের সমান, তাও আবার উপর দিকটা চোখা। চোখ দুটো ভাষা ভাষা ভাবলেশীন। চিবুকটা ভ্যাটপ সাইজের, 2-3 ভাঁজ হয়ে মাংস জ্বলছে চিবুক থেকে। দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো। শিউরে উঠল অনিতা, বুকের রক্ত পানি হয়ে গেছে ওর। 32 পাটি দাঁত বের করে হাসলো লম্বা লোকটা অনিতার দিকে চেয়ে। এগিয়ে এসে ওর চারপাশে এক পাক ঘুরে পরীক্ষা করলো। হঠাৎ মুখের মধ্যে 2 আঙ্গুল পুরে সিটি দিল সে। বেটে লোকটাকে চোখ টিপে বলল, দেখেছিস দাগু? আহা, যেমন সামনে তেমনই পেছনে। উফ, মেরে ফেলেছে দোস্ত, একদম মার্ডার কেস। আমি কিন্তু আগে। থাম তো পিচ্ছি, ওসব পরে হবে। আগে যা, কেবিনগুলো সব চেক করে আয় চট করে। কিন্তু পুলকিত পিচ্ছি আনন্দের আতিশয্যে নাচতে আরম্ভ করে দিয়েছে ততক্ষণে। বিচিত্র স্টেপ ফেলে কোমর বাঁকিয়ে টুইস্ট নাচলো সে 5 সেকেন্ড। তারপর হঠাৎ বক্সিং এর স্টেপিং করে হু হু শব্দ করে মক ফাইট আরম্ভ করলো অনিতার সঙ্গে। ধমাধম ঘুষি মারার ভঙ্গিতে অভিনয় করছে সে, আর পয়েন্ট গুনছে। যতখানি ভয় পেল তার চেয়ে অনেক বেশি ভয় পাওয়ার অভিনয় করলো অনিতা। পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছে সে। হঠাৎ চটাস করে এক চড় লাগিয়ে দিল সে পিচ্চির গালে, নাগালের মধ্যে আসতেই। তারপর ওদের বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠবার আগেই একটা হালকা চেয়ার মাথার উপর তুলে নিয়ে রুখে দাঁড়ালো। খ্যাক খ্যাক করে হেসে উঠল বেটে মোটা দাগু। হয়েছে, পিস্তার বের করতে হবে না বুদ্ধু কাহিকে। বলেছিলাম না আমোদ পূর্তি পর হবে? সারা রাতই পড়ে রয়েছে সামনে। যা, তোকে যা বলছি তাই করে আয়গা। যাচ্ছি, কিন্তু তোর আল্লাহর কসম লাগে দাগু, আগে আগে হাত দিয়ে বসিস না দোস্ত। আমার শুধু আমি নিব, হাগিয়ে ছেড়ে দেবো আজ হারামজাদিকে। ভেতর ভেতর হৃদকম্পন আরম্ভ হয়ে গেল অনিতার। কোনো মতে নিজেকে সংযত করে বলল, কে তোমরা? এ কোন ধরনের অভদ্রতা আরম্ভ করেছ? দেশে কি আইন শৃঙ্খলা উঠে গেছে নাকি? জানো আমার উপর কোন রকম অত্যাচার করলে কাল তোমাদের কি অবস্থা হবে? হাসলো পিচ্ছি। কালকের কথা কালকে, আজ রাতের কথা ভাবো সুন্দরী। তুই মেয়ে লোকটাকে ব্যাপারটা বুঝিয়ে দে দাগু। আমি আসছি এক্ষুনি। চলে গেল সে অনিতার দিকে একবার চোখ টিপে।
পিচ্ছি ঘর থেকে বেরিয়ে যেতেই কথা বলল দাগু। ঠিকই বলেছি পিচ্ছি, তোমাকে পাহারা দেবার জন্য পাঠিয়েছে আমাদের গোলাম হায়দার। এদিকে ভাগের ভয় আছে কিনা তাই। তোমরা তাহলে ইন্স্যুরেন্সের লোক না? আরে ওসব দালালির মধ্যে নেই আমরা। সত্যি বলতে কি, কারো চাকর না আমরা, আসলে গোলাম হায়দারেরও না। শুধু এক রাতারে লেগে ভাড়া করেছে সে আমাদের, তোমার সাথে রাত কাটাবার জন্য। সাইক্লোনের কথা জানতে না? মাথার উপর চেয়ারটা ধরাই রইল অনিতার। ওটা নামিয়ে রাখো। হ্যাঁ, সাইক্লোনের কথা জানবো না কেন? এতক্ষণ তো সাইক্লোন শেল্টারে ছিলাম। তুফানটা সরে গেল বলেই না আসতে পারলাম। নগদ ৫,০০০ টাকা মার যেত আমাদের আজ ডিউটি করতে না পারলে। এক রাত পাহারা দিলে ৫,০০০ টাকা? রাতটা যদি ভালোই ভালোই কেটে যায় তো কাল সকালে পাওয়া যাবে আরো ৫,০০০। রাতে কি কোনো বিপদ আশা করছেন গোলাম হায়দার সাহেব? বিপদ না, বাধা। পুরো ঠোঁট বাঁকিয়ে হাসল দাগু। এর মানে বুঝতে পারল না অনিতা। দ্রুত চিন্তা করছে অনিতা, এই দুজনকে যে গোলাম হায়দার পাঠিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন? কালকের জন্য পরোয়া নেই, আজ এই ঝড় বৃষ্টির রাতে কি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে ওরা? কেনই বা এত টাকা দেওয়া হবে ওদের? কি ঘুরতে চলেছে আজ রাতে? এরা যে জেল খাটা বদমাস তাতে কোনো সন্দেহ নেই। এদের সাথে গোলাম হায়দারের কি সম্পর্ক? বিশ্রী সব আশঙ্কা উকি ঝুঁকি মারতে আরম্ভ করলো ওর মনের মধ্যে। ওকে কি করবে লোকগুলো? খুন? পালাবার চেষ্টা করবে ও? কিন্তু এই বৃষ্টির মধ্যে ১ মাইল পথ যাওয়ার অনেক আগেই ধরে ফেলবে ওরা ওকে। পুরানো মডেলের একটা অস্টিন গাড়ি নিয়ে এসেছে ওরা, কাজেই শহরের দিকে গিয়ে লাভ নেই। জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে বাঁচা যাবে না, হয়তো ভাগে ধরবে কিংবা পথ হারিয়ে না খেয়ে মারা যাবে। কিন্তু পালাতেই হবে ওকে। জঙ্গলের মধ্যে দিয়ে ঝোপঝাড় কাটা মারিয়ে সমস্ত গা হাত পা ক্ষত বিক্ষত হয়ে যাবে ওর, তবু পালাবে সে। কাউন্টারের পিছনে চলে এলো অনিতা। হিটারে পানি চাড়াবার ছলে একটা কাঁটা চামচ গুজি নিল সে কোমরের কালো বেল্টে। দরজার সামনে বসে আছে দাগু। পিচির পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, এই সুযোগ। এক লাফে চলে গেল অনিতা পিছনের কাঁচ ভাঙা জানালাটার কাছে। খুট করে শব্দ হতেই চোখ পড়ল দাগুর কাউন্টারের দিকে। লাফিয়ে উঠে দাঁড়ালো সে। এক লাফে বেরিয়ে গেল অনিতা জানালার গলে। ভুম করে পিস্তলের গুলির শব্দ পাওয়া গেল। ৫ মিনিটের মধ্যেই ধরা পড়ল অনিতা পিচির হাতে। আধ মিনিটের মধ্যে গাড়িটা নিয়ে এসেছে দাগু মোটেলের পিছন দিকে। হেডলাইটের তীব্র আলোয় পরিষ্কার দেখা গেল কোন দিকে ছুটছে অনিতা। 300 মিটার স্পিড দিল পিচ্ছি তীর বেগে। হাঁপাতে হাঁপাতে বসলো অনিতা জঙ্গলের ধারে। জামা কাপড় ভিজে সেটে গেছে গায়ের সঙ্গে। পিচ্ছিল ঘাসের উপর দিয়ে এতক্ষণ তাও দৌড়ানো গিয়েছিল, কিন্তু ভিজে আঠালো মাটির উপর গিয়ে খাড়া হয়ে দাঁড়ানোই দুষ্কর হয়ে পড়ল। দৌড়ানো তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে এগুলো সে। হাঁটু ছেড়ে গেল চোখা ঢাল আর কাটার খোঁচা। বুঝলো আর বেশি দূর এগোনো যাবে না। পায়ের শব্দ শোনা যাচ্ছে পিচ্ছির। টাস করে গর্জে উঠল পিস্তল। কানের পাশে ঠক করে শব্দ হলো। গাছের গায়ে ঢুকেছে গুলিটা। চলে এসে সুন্দরী, এর পরের গুলিটা সিধে গিয়ে পাছায় ঢুকবে। পেছন ফিরে দেখলো অনিতা ৫ হাত দূরে দাঁড়িয়ে আছে পিচ্ছি। চকচক করছে হাতের পিস্তল। নীরবে উঠে দাঁড়ালো অনিতা। এমন ভাব করলো যেন পা পিছলে পড়ে যাচ্ছে। ছুটে এসে ধরতে গেল পিচ্ছি ওকে। টাইমিংটা একটু গোলমাল হয়ে গেল অনিতার। হেডলাইটের আলোয় ঝিক করে উঠল ওর হাতের কাটা চামচ। হাতটা ধরে ফেলে ক্ষণক্ষণে গলায় হেসে উঠল পিচ্ছি। এই যে জাত গুক্ষর দেখছি বাবা, আর আমি হচ্ছি শালা ১ নম্বর হারামি ওজা। পড়ে গিয়েছিল অনিতা পা পিছলে। চুলের মুঠি ধরে টেনে খাড়া করে দিল পিচ্ছি। হাওয়া হয়ে যেতে চেয়েছিল সুন্দরী, কিন্তু তোমার সঙ্গে সঙ্গে যে আমাদের ১০টি হাজার হাওয়া হয়ে যাচ্ছিল তার কি? চলো সুন্দরী, স্বপ্নের নেড়ে ফিরে যায়। কোনো কায়দা করবার চেষ্টা করলেই ভেঙে দেব কবজিটা। নিজের উপর করুণা হলো অনিতার।
চোখ ফেটে বেরিয়ে এলো কয়েক ফোঁটা গরম পানি। রৌদ্র কণ্ঠে ফুপিয়ে উঠল অনিতা গিলবার্ট। জানালা দিয়ে ঠেলে ঘরের ভেতর ঢোকানো হলো অনিতাকে। ক্ষুধার্ত শার্দুলের মতো পিছু পিছু ঢুকলো পিচি। গাড়িটা ঘুরিয়ে রেখে দরজা দিয়ে ফিরবে দাগু। ঘরে ঢুকেই অনিতার জামা কাপড় টানাটানি শুরু করলো পিচি। বলল, 1 মিনিট, দাগু শালা এসে পড়বার আগেই, খোদার কসম। কাচের গ্লাসটা ভেঙে গেল পিচ্চির কপালে লেগে। ফিনকি দিয়ে শুরু একটা রক্তের ধারা নামলো গালবে। লাল হয়ে গেছে পিচ্চির গোলাটে 2 চোখ। এমনই সময়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো বন্দি ও শিকল তুলে দিল দাগু। মারল ওরা অনিতাকে। অত্যন্ত দক্ষ হাতে যত্নের সঙ্গে মারল, যাতে দেহের কোথাও কোনো কাটা চেরা দাগ না থাকে। যখন জ্ঞান ফিরল তখন দেখলো অনিতা নিজের ঘরের বাথরুমে পড়ে আছে, সে কলের তলায়। মাথায় ঠান্ডা পানি পড়ছে কল থেকে। দরজায় দাঁড়িয়ে আছে পিচ্চি, জল জল করছে ও চোখ দুটো। হামাগুড়ি দিয়ে উঠে বসলো অনিতা। শরীরটা ভয়ঙ্কর রকম দুর্বল লাগছে। গল গল করে বমি করলো সে। হ্যাঁ, বমি করে ফেলো সুন্দরী, তাহলে একটু ভালো বোধ করবে। চান টান করে ভালো কাপড় পরে একেবারে তৈরি হয়ে এসে অফিস কামরা। আমাদের আগে 2 কাপ কফি খাইয়ে মারধর করার পেরেশানিটা দূর করো, তারপর টস করে দেখা যাবে কার কপালে ঝুলছো তুমি। দাগুশালা একটা জানোয়ার, ও চান্স পেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। নাও, আর তর্স হয়েছে না ম্যাডাম, জলদি করো। পিচ্চি জিতলো বাজিতে। একগাল হাসি নিয়ে এগিয়ে আসছে সে অনিতার দিকে। পিঠের জিভ ধরে টান দিল নিচে। ঠিক সেই সময় করাঘাতের শব্দ শোনা গেল। দরজায় পাথরের মূর্তির মতো জমে গেল সবাই। ইয়া আল্লাহ, কে এলো আবার? পিছিয়ে গেল পিচি। পকেটে হাত চলে গেছে দুজনেরই। দাগুই সামলে নিল প্রথম। বলল, পিচি তুই পিস্তল নিয়ে তেরি থাক, আর তুমি এসো এদিকে। কাপড় ঠিক করে নাও আগে। হ্যাঁ, আমাদের যেমন বিদায় করবার চেষ্টা করেছিলে ঠিক তেমনই শিকলতলা অবস্থায় দরজা একটু ফাঁক করে বিদায় করে দাও ওদের। একটু এদিক ওদিক হয়েছে কি খুন হয়ে যাবে। একটা ফসকা কথা যদি বলে বসো তাহলে তুমিও শেষ আর ওই লোকগুলো শেষ। মনে রেখো, আমি আছি পিছনে। আবার কড়া নাড়ার শব্দ হলো, এবার আরেকটু জোরে। বল্টুটা নামিয়ে দিল দাগু। জট করে শিকলটাও খুলে ফেললো অনিতা। পিঠের উপর পিস্তলের নল দিয়ে চাপ দিল দাগু, কিন্তু ততক্ষণে 2 পার্ট খুলে ফেলেছে সে দরজাটা। অনিতা জানে এই অবস্থা হঠাৎ গুলি করবে না ওরা, কারণ বাইরের লোকটা এমনই অতিথি না পুলিশের লোক জানা নেই ওদের। সত্যি গুলি ছুড়ল না কেউ, কিন্তু সবকিছু নির্ভর করছে এখন অজানা অচেনা এই দুর্গদেহী আগন্তুকটার উপর। প্রথম দর্শনেই চমকে উঠল অনিতা। জেসাস, এই দেখছি ওদেরই আরেকজন। নিষ্ঠুর একটা মুখ, তীক্ষ্ণ একজোড়া চোখ, ব্যাগ ব্রাশ করা চুল, চেহারা একটা কাঠিন্যের চাপ। ভীত সতস্ত্র অনিতার মুখের দিকে চেয়ে অদ্ভুত সুন্দর করে হাসল লোকটা। মুহূর্তে চিনতে পারলো অনিতা। রানা তুমি! নিজের অজান্তেই বেরিয়ে গেল শব্দ দুটো অনিতার মুখ থেকে। রানাও কম অবাক হয়নি, কিন্তু সামনে নিয়েছে আগেই। কেন, আশা করনি বুঝি? তুমি হঠাৎ কোত্থেকে? চোখ টিপল অনিতা। চিটাগাং থেকে আসছিলাম, ঝড়ে পড়ে দেরি হয়ে গেল। কোনো হোটেল মোটেল কটেজ খোলা নেই, দূর থেকে রুম অ্যাভেলেবল দেখে চলে এলাম। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, আমাদের মোটেল বদ্ধ হয়ে গেছে 1 সপ্তাহ আগেই। এখানে কোনো রুম দেওয়া সম্ভব না। তর্জনী দিয়ে ভেতরে ঢুকবার ইঙ্গিত করে আবার চোখ টিপল অনিতা। একটু অপ্রস্তুত হয়ে গেল রানা। ব্যাপার কি? কিন্তু আমার গাড়ির একটা চাকা পাঞ্চার হয়ে গেছে, একটা রুম না দিলে তো খুব অসুবিধায় পড়ে যাব। আচ্ছা দাঁড়াও, ইন্স্যুরেন্স কোম্পানির 2 জন লোক আছে ঘরের মধ্যে,
ওদের অনুমতি না নিয়ে কিছুই বলতে পারছি না। ঘুরে দাঁড়ালো অনিতা। এবার রানা দেখতে পেল অনিতার জামার জিপ অর্ধেক নামানো। অনেকখানি বুঝে পেল সে। ঢুকে পড়ল সে ঘরের মধ্যে। পিচ্চি এবং দাগুর দিকে চেয়ে চোখ দুটো একটু ছোট হয়ে গেল ওর। আশা করি সবই শুনেছেন আপনারা। এখানে আমার রাতটা কাটানোয় কোনো আপত্তি আছে আপনাদের? আছে, জবাব দিল দাগু। আপনিও ভদ্রমহিলার সব কথাই শুনেছেন। মোটেল বদ্ধ, অন্য কোথাও জায়গা খুঁজে নিন গিয়ে, এখানে হবে না। চলুন, আপনার চাকা চেঞ্জ করে দিচ্ছি। ততক্ষণে ঘরের চারিদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে চেয়ার টেবিলের এলোমেলো ভাব, গ্লাসের ভাঙ্গা টুকরো আর মেঝেতে কাদার দাগ দেখে নিয়েছে রানা। আরো দুপা ঢুকে এলো সে ঘরের ভিতর। বলল, আমি ক্লান্ত, আর কোনো জায়গা খুঁজে নেবার উপায় থাকলে আপনাদের আর কষ্ট দিতাম না। রাতটা আমি এখানেই কাটাচ্ছি। খুব বেশি অসুবিধা হবে তোমার অনিতা? মোটেও না, আমার কোনো অসুবিধা নেই। রুমও সব খালি পড়ে আছে। ওরা এখন রাজি হলেই আমি একটা কামরা খুলে দিতে পারি। জায়গা হবে না বলে দিয়েছি সোনামানিক, কেটে পড়ো। আমরা। রানার জ্বলন্ত দুই চোখের দিকে চেয়ে থেমে গেল পিচ্ছি। কথা রেখেই দৌড়ল দাগু। চোখ গরম করছেন কেন সাহেব? হক কথাই বলেছ। জোর করে থাকবেন নাকি? হ্যাঁ, জোর করে থাকবো, আইনের জোরে। রুম অ্যাভেলেবেল দেখেছি। আমি ক্লান্ত পথিক, আমাকে জায়গা দিতে আপনারা বাধ্য, নইলে মোটেলের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতে পারি আমি। বাহ বাহ, আবার পাওয়ার দেখায়। তুই থাম পিচ্ছি, এদিকে এসে কথা শুনে যা একটা। পিচ্ছিকে নিয়ে কিছুক্ষণ গুজুর গুজুর করলো দাগু। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, থাকবেন থাকুন, কিন্তু ওসব ক্যান্সেল ফ্যান্সেলের ভয় দেখাবেন না। গোলাম হায়দার সাহেবেরও অনেক ধরাধরির লোক আছে, আর সাইনবোর্ডে ওরকম ভুল হতেই পারে। তবু যখন এত করে বলছেন থাকুন, কিন্তু আমাদের কোনো কাজে বেহুদা নাক গলাতে আসলে খামোকা বেইজ্জত হবেন, বোঝা গেছে? খুব, অনেক ধন্যবাদ। আমার সুটকেসটা নিয়ে আসছি আমি এক্ষুনি। আমি সাহায্য করতে পারি বলে অনিতাও বেরিয়ে এলো বাইরে। বৃষ্টি থেমে গেছে। কৃষ্ণপক্ষে চাঁদ উঠেছে শাল গাছগুলোর 2 হাত উপরে। পুঞ্জ পুঞ্জ সাদা কালো মেঘ দ্রুত বেগে উড়ে যাচ্ছে পূবে। দরজার মাঝখানে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছে দাগু। আমাকে মেরে ফেলেছিল ওরা রানা, ভাগ্যিস তুমি এসে পড়েছ। ভয়ানক কোনো প্ল্যান আছে ওদের, ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সাবধান। পিস্তল আছে ওদের দুজনের কাছেই। টেলিফোন নেই? না, কানেকশন কেটে দেওয়া হয়েছে 7 দিন আগে। তোমার পাশের ক্যাবিনটা দিও আমাকে। তা তো নিশ্চয়ই। অ্যাটাচি কেসটা অনিতার হাতে দিয়ে সুটকেসটা বই নিয়ে এলো রানা ঘরের মধ্যে। ধড়াম করে দরজা বন্ধ করে দিল দাগু। একটা চাবি ছুঁড়ে দিল পিচ্ছি রানার দিকে। এই যে তোমার ঘরের চাবি, 35 নম্বর। অনিতা কিছু বলতে যাচ্ছিল, চোখ টিপল রানা। তারপর বলল, ধন্যবাদ। নাম কি তোমার? জিজ্ঞেস করলো পিচ্ছি। মাসুদ রানা। বানান? খুব কঠিন বানান, তুমি পারবে না। রেজিস্টার নিয়ে এসো, আমি লিখে দিচ্ছি। পণ্ডিত লোক মনে হচ্ছে, পেশা কি? পুলিশ। হা হয়ে গেল পিচির মুখ। জিভ দিয়ে নিচের ঠোঁটটা চাটল সে একবার। ঢোক গিলে হাসি হাসি মুখ করে দাগুকে বলল, শুনলি দাগু, পুলিশের লোক বলে। তাতে কি হয়েছে? আমরা অন্যায় তো কিছু করি না, দৃঢ় কণ্ঠে বলল দাগু। ওদের প্রতি উৎসুক্য হারিয়ে ফেল রানা। অনিতার দিকে চেয়ে বলল, কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারবে অনিতা? খিদে লেগে গেছে। গোটা কয়েক স্যান্ডউইচ আছে, খেয়ে নাও, কফি বানিয়ে দিচ্ছি। তোমার ভাগটা দিয়ে দিচ্ছ বোধহয়? না, মানে হ্যাঁ, কাল সকালেই তালা মেরে ঢলে যাওয়ার কথা, তাই খাবারের কোনো ব্যবস্থা নেই। কোনো রকমে আধ পেট খেয়ে কাটিয়ে দাও রাতটা। এসে দুজনে ভাগ করে খাই। একটু শক্তি অর্জন করে রাখা দরকার, প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। যাক, কতদিন পর দেখা, তাই না?
আইভরি গিলবার্ট তোমার বোন? হ্যাঁ। ওকে আবার চিনলে কি করে? কাজিন, চাচাতো বোন। আচ্ছা, তুমি সেই বিদেশি নাবিক নাকি যে ওকে পাগল করে দিয়েছে? কই, পাগলামি তো দেখিনি। তবে আমি সেই নাবিক। ওর মুখে শুনেছিলাম ওর ছোট বোন আছে ওর সঙ্গে। তোমার কথাই বলেছিল তাহলে। পরে আবার শুনলাম কক্সবাজারে পাঠানো হয়েছে তাকে। হ্যাঁ, গোলাম হায়দারের ওই মডেল ড্রিম বদ্ধ করবার জন্য পাঠানো হয়েছে আমাকে। কিন্তু তুমি হঠাৎ এখানে এসে উপস্থিত হলে কি করে? সে অনেক কথা, শুনে আশ্চর্য হবে। তোমার এবারের এই প্রভুটিও আমার প্রতিদ্বন্দ্বী। বেছে বেছে ওয়ালি আহমেদ আর গোলাম হায়দারের মতো প্রভু পছন্দ হয় নাকি তোমার? কাজ করতে করতে কথা বলছে অনিতা। একটা প্লেটে 1.5 ডজন চিকেন স্যান্ডউইচ বের করলো সে ফ্রিজ থেকে। রানার সামনে টেবিলের উপর সেটা রেখে এক কেটলি পানি চড়িয়ে দিল হিটারে। তারপর ফিরে এসে বসলো সে চেয়ারে। কোণের এক টেবিলে বসে নিচু গলায় নিজেদের মধ্যে আলাপ করছে পিচ্ছি ও দাগু। খেতে খেতে সমস্ত ঘটনা খুলে বলল অনিতা। সব শুনে গম্ভীর হয়ে গেল রানার মুখ। কিন্তু সত্যি সত্যি ওরা কি চায় বলতে পারবে না? ঠিক বুঝতে পারছি না, তবে যা আজ করেছি সেটা সত্যি হলে বড় শক্ত পাল্লায় পড়েছো তুমি এবার অনিতা। কি আজ করছো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো অনিতা। সেটা পরে শোনো, খামোকা ভয় দেখিয়ে লাভ নেই। তাছাড়া আমার অনুমান সত্যি নাও হতে পারে। স্যান্ডউইচ শেষ করে কফির কাপ মুখে তুলতেই দাগু উঠে এলো চেয়ার ছেড়ে। অনেক তো হলো, এবার ঘরে গিয়ে শুয়ে পড়েন। কারেন্ট অফ করে দেওয়া হলে হবে অল্পক্ষণের মধ্যেই। 35 নম্বর ঘর আপনার। উনি আমার পাশের ঘরে থাকবেন, বলল অনিতা। আগে না, আপনার ঘরের দুপাশে দুটো রুমে থাকবো আমি আর পিচ্ছি। চিনি না শুনি না একজন লোককে আপনার পাশের ঘরে আমরা থাকতে দিতে পারি না। ভদ্রমহিলার সম্মান রক্ষা করবার দায়িত্ব আমাদের উপর। রাত বিরাতে উঠে উনি গোলমাল আরম্ভ করবেন কিনা কে জানে। সম্পূর্ণ একজন অচেনা লোক। তুমি না চিনতে পারো, কিন্তু আমি একে বহুদিন ধরেই চিনি। আমার দুপাশের কামরা যদি তোমরা দখল করে থাকো তাহলেও আমার ঘরেই থাকবে আজ রাতে। ওহ, ঢং দেখে মরে যাই, বলে উঠল পিচ্ছি দাগুর মাথার উপর দিয়ে। আমি কি দোষ করেছিলাম সুন্দরী? আমার চেয়ে কোন দিক দিয়ে এই লোকটা ভালো হলো? হঠাৎ কথা বলে উঠল রানা। বেশ, আপনারা দায়িত্বশীল লোক যখন অনিতার ভার নিতে রাজি হয়েছেন, তখন আমি 35 নম্বর রুমেই নিশ্চিন্তে ঘুমাবো। এইসব গোলমাল আমার ভালো লাগছে না। তাছাড়া ঘুমও পেয়েছে খুব। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আরো কিছু বলতে যাচ্ছিল পিচ্ছি, পেটের উপর কুনুইয়ের গুতু মেরে থামিয়ে দিল দাদু। আপনারা কোন ইন্স্যুরেন্স কোম্পানির লোক? জিজ্ঞেস করলো রানা। স্টার ফেডারেশন, বলল দাদু। হেসে ফেলল রানা। কোম্পানির নামটাও ভালো করে বলতে পারে না, এমনি ইন্স্যুরেন্স অ্যাসেসার। স্রেফ গুন্ডা বদমাইশ ছাড়া আর কোনো পরিচয় থাকতে পারে না ওদের। কয় লাখের ইন্স্যুর করা হয়েছে? আবার প্রশ্ন করলো রানা। এবার উত্তর দিল পিচ্ছি। তোমার এত খবরের কি দরকার বাপু? এই 7 দিন আগে 36 লাখ টাকার ইন্স্যুরেন্স করা হয়েছে। হলো, এবার উঠে পড়ো। আমি লাইট নিভিয়ে দিচ্ছি গিয়ে। শুধু শুধু কারেন্ট পড়াবার কোনো দরকার নেই। প্রথমে অনিতার ক্যাবিনে ঢুকলো রানা। দরজা বন্ধ করে দিয়ে বলল, বেটাবেদের মতলব কিছু বোঝা যাচ্ছে না। স্থানীয় লোক। গোলাম হায়দারি যে ওদের ভাড়া করে পাঠিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আগে ঘরটা পরীক্ষা করে নেই। সারাটা ঘর, দরজা, জানালা, ব্যালটিনেলটা সমস্ত ভালো করে পরীক্ষা করে সন্তুষ্ট হলো সে। একমাত্র দরজা ছাড়া ঢুকবার কোনো রাস্তা নেই। মাস্টার কি ওদের হাতে। ল্যাবরেটরি পেপার ভিজিয়ে গোজ বানিয়ে দিচ্ছি।
ওগুলো দরজার নিচে গুঁজে দিলে সহজে খুলবে না দরজা। বাথরুম থেকে আদ্রিল ল্যাবরেটরি পেপার ছিঁড়ে নিয়ে পানিতে ভিজিয়ে শক্ত দুটো গোজ তৈরি করলো সে। লাগাবার কৌশলও শিখিয়ে দিল অনিতাকে। তারপর পকেট থেকে একটা 45 ক্যালিবারের কোল্ড অটোমেটিক বের করে দিল অনিতার হাতে। এটা ব্যবহার করতে জানো? ছোটকালের টয় পিস্তল ছুটছি। ব্যাস ব্যাস, হতেই হবে। একটু নিচু করে ধরো গুলি করবার সময়। কোনো ভয় নেই তোমার। খুব সম্ভব এটা ব্যবহারের প্রয়োজনই পড়বে না, কিন্তু যদি প্রয়োজন হয় একবার শুধু ট্রিগার টিপলেই 10 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব আমি এখানে। ব্যানজেডিন ট্যাবলেট খেয়ে নেব আমি ঘরে গিয়ে। ঘুমিয়ে পড়বার ভয় নেই, সর্বক্ষণ সতর্ক থাকবো, যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকবো। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে নাও। তার আগে কয়েকটা কথা মন দিয়ে শোনো। দরজার নিচে গোজ তো লাগাবেই, এই টেবিলটা টেনে লাগিয়ে দেবে দরজার গায়ে। টেবিলের কিনারে দুটো গ্লাস এমনভাবে রাখবে যেন একটু ধাক্কা লাগতেই মেঝেতে পড়ে ভেঙে যায়। যদি দেখো দরজা ধাক্কাধাক্কি করছে কেউ, তাহলে হ্যান্ডেলটার কাছাকাছি তাক করে গুলি করবে দরজার দিকে। চলে যাচ্ছিল, হঠাৎ আরেকটা কথা মনে হতেই ঘুরে দাঁড়ালো রানা। আজ রাতে খাটের উপর শুয়ো না, তোষকটা নামিয়ে এনে এই পাশে বিছানা করে তারপর ঘুমিও। পিস্তলটা বালিশের তলায় রেখো। হাসলো রানা। মস্ত আশ্বাস খুঁজে পেল অনিতা রানার এই হাসিতে। সমস্ত ভয় দূর হয়ে গেল ওর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রানা। ভাগ্যিস তুমি এসে পড়েছিলে। আমাকে রক্ষা করবার জন্য এই বোধ হয় সৃষ্টি করা হয়েছে তোমাকে। এই নিয়ে 2 বার হলো। ভাবছি 3 বারের বার সত্যি সত্যি প্রেমে পড়ে যাব তোমার। 2 পা এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে চুমু খেলো অনিতা রানার গালে। বেরিয়ে গেল রানা ঘর থেকে। রানার কথা মতো প্রত্যেকটি কাজ করে শুয়ে পড়ল অনিতা। মেজের ওপর বিছানা পেতে এই অদ্ভুত লোকটার কথা শুয়ে শুয়ে ভাবল সে অনেকক্ষণ। জীবনে এমন আশ্চর্য গম্ভীর অথচ প্রাণবন্ত মানুষ আর দেখেনি সে কখনো। হৃদয় সমস্ত ভালোবাসা, সমস্ত শ্রদ্ধা এর পায়ে অর্ঘ্য দিলেও প্রাণটা কেন যেন ভরতে চায় না। আশ্চর্য এক তীক্ষ্ণতা আছে এর মধ্যে, যে জন্য ভয়ে ভয়ে দূরত্ব বজায় রেখেছে অনিতা। ও জানে এ লোক আপন হবার নয়, চিরকাল এর জন্য চাকরির মতো তৃষ্ণার্ত হয়ে বসে থাকলেও বুক ভরে পাওয়া যাবে না একে কোনো দিন। যখন আসবে বন্যার মতো 2 কুল ছাপিয়ে আসবে, বাসিয়ে ডুবিয়ে একাকার করে দিয়ে চলে যাবে। কেউ রাখতে পারবে না ধরে, অনিতাও পারেনি, ভবিষ্যতেও পারবে না। দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল অনিতা। যখন ঘুম ভাঙলো তখন দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে। যেমন তাপ তেমনই ধোয়া। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দরজার দিকে এগুলো সে হামাগুড়ি দিয়ে। কিন্তু দাউ দাউ করে জ্বলছে টেবিলটা, আর এগোনো যাচ্ছে না। কিছু দেখতে পাচ্ছে না সে চোখে। ভয়ানক কাশতে আরম্ভ করলো সে। দম বন্ধ হয়ে আসছে জমাট ধোয়ায়। মরমর করে কড়িখাট ভেঙে পড়লো একটা। ঠিক এমনই সময় কে যেন চেপে ধরল ওকে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে মেঝের উপর। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।